রবার্ট ব্রুসের অধ্যাবসায়, মানে অধ্যাবসায়ী সাফল্যের চাবিকাঠি। এই নিয়ে রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের রাজা। ইংরেজরা তার রাজ্য আক্রমণ করে। তিনি প্রাণপণ যুদ্ধ করেন, কিন্তু ইংরেজের বিশাল বাহিনী এবং অত্যাধুনিক উন্নততর উন্নততর মামুনের উন্নততর উন্নততর মানের অস্ত্রশস্ত্রের সামনে দাঁড়াতে পারেন না। রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের রাজা। ইংরেজরা তার রাজ্য আক্রমণ করে। তিনি প্রাণপণ যুদ্ধ করেন, কিন্তু ইংরেজের বিশাল বাহিনী এবং অত্যাধুনিক উন্নততর মানের অস্ত্রশস্ত্রের সামনে দাঁড়াতে পারেন না। ব্রুস হেরে যান। প্রাণ ভয়ে তিনি একটি পর্বতের গুহায় আশ্রয় নেন। সিংহাসনচ্যুত দন্তস্বহস্যই অনুস্বার হয়াকার দন্তস্ব দন্তন্য সিংহাসনচ্যুত চয়জফলা হস্যৌ ত চ্যুত হয়ে মনের গ্লানিতে কষ্ট পেতে থাকেন। তিনি গোপনে পার্শ্ববর্তী পয়াকা তালবস্বয় বয় রেফ ব তয়রেফ দীর্ঘই পার্শ্ববর্তী জেলায় পার্শ্ববর্তী রাজ্যের রাজার সঙ্গে যোগাযোগ করেন। তার সহায়তায় ইংরেজদের আক্রমণ করেন। সিংহাসন পুনরুদ্ধারের চেষ্টা করেন, হেরে যান। আবার কিছুদিন পর যুদ্ধ ঘোষণা করেন, এবারও হেরে যান। এইভাবে 5 বার তিনি সিংহাসন পুনরুদ্ধার যে জন্য যুদ্ধে নামেন। এইভাবে 5 বার তিনি সিংহাসন পুনরুদ্ধারের জন্য যুদ্ধে নামেন। 5 বারই পরাজিত হন। শেষে হতাশ হয়ে পড়েন, অবশ্য ছেড়ে দেন। একদিন হতাশ ব্রুস পর্বতের গুহায় শুয়ে আছেন। দেখেন একটি মাকড়সা নিজের আঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পড়ে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন 5 বার মাকড়সাটি নিচে পড়ে যায়, কিন্তু প্রচেষ্টা চালিয়ে যায়। 6ষ্ঠ বার মাকড়সাটি চেষ্টা করে, এবারে উঠে যেতে সফল হয়। দৃশ্যটি রবার্ট ব্রুসের মনে রেখাপাত করে। নিজে অদৃষ্টের সঙ্গে মাকড়সাটির একটি যোগসূত্র আছে বলে মনে হয় তার। ভাবেন, এই ক্ষুদ্র মাকড়সা যদি অধ্যাবসায়ী হতে পারে এবং অধ্যাবসায়ের গুণে কৃতকার্য হতে পারে, তবে তিনি কেন পারবেন না? তিনি মনোবল সঞ্চয় করেন, প্রতিবেশী রাজ্যের রাজার সাহায্য নিয়ে আবার যুদ্ধের প্রস্তুতি করেন, যুদ্ধ ঘোষণা করেন। এবার যুদ্ধে জয়ী হন তিনি, সিংহাসন ফিরে পান। অধ্যাবসায়ের গুণ তার কাছে অভ্রান্ত প্রমাণিত হয়। নেক্সট গল্প হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। 3 কড়ি সরকারি চাকুরে, পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসের কেরানি। সংসারে 3টি মাত্র প্রাণী, সে, তার স্ত্রী এবং মেয়ে। পৈতৃক সূত্রে কখনো ঘর পেয়েছে সেখান থেকে পৈতৃক সূত্রে একখানা ঘর পেয়েছে সেখান থেকে যা রোজগার করে তাতে 3টি প্রাণীর কোনো মতে চলে যায়। 3 কড়ির একটি ভাই আছে, নাম 5 কড়ি। 5 কড়ি একটি স্কুলের শিক্ষক, বিয়ে করেননি। তার পরিবারে সে একা। নিজের রোজগারের জমি কিনে একখানা ছোট ঘর করেছে মধ্যম গ্রামে, সেখান থেকে। একদিন 3 কড়ি খবর পায় 5 কড়ি ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। গরমের ছুটিতে 5 কড়ি দার্জিলিং যাচ্ছিল, ট্রেন দুর্ঘটনা ঘটে। সে ট্রেনে সেই ট্রেনে সে ছিল। আরও খবর পায় যে তার মৃত্যু সংবাদ প্রকাশ পেতেই পাড়ার ছেলেরা তার বাড়িটি দখল করে বসেছে। বলেছে ওখানে তারা ক্লাব করবে। আপন দাদা জীবিত থাকতে পাড়ার লোক এসে তার ভাইয়ের সম্পত্তিতে জুড়ে বসবে। এটা 3 কড়ির কাছে অসহনীয়, তবু স্ত্রী দখলকারীর উপর রেগে জ্বলে ওঠে। সে বাপের বাড়ি যায়, ভাইকে নিয়ে আসে। 3 কড়ি ও তার শালক 5 কড়ি বাড়িতে আধিপত্য বিস্তার করতে যায়। দখলকারীরা তাদের তেড়ে মারতে আসে, শাসিয়ে দেয়। ওই বাড়ির ত্রিসীমানায় পা ফেলবে, তয়রফলা হস্যই ত্রি দন্তস্বয় দীর্ঘই ময়াকার দন্তনয়াকার অন্তস্থ, সীমানায় পা ফেলবে তারা পা ভেঙে দেবে। শ্যালকের পরামর্শ মতো তালবস্বয় জফলা আকার ল কয়েকার র, শ্যালকের পরামর্শ মতো পর অয়াকার ম তালবস্বয় রেফ ম তয়কার পরামর্শ মতো 3 কড়ি একজন উকিলের বাড়ি যায়।
স্থির করে মামলা করবে। ভাঙা মাসে টাকার জোর কম আছে, ভাঙা মাসে টাকার জোর কম আছে, তাই পরের মাসে মাইনেটা পেয়েই রুজু মামলা রুজু করে দেয়। সংসারের বাজেট কমাতে হয়, মামলা চলতে থাকে, তারিখে তারিখে খরচ জোগাতে তিনকুড়ি হিমশিম খেয়ে যায়। ওদিকে সংসারের প্রয়োজনীয় দ্রব্য না পেয়ে স্ত্রী এবং মেয়ে ক্ষুব্ধ। এখন তখন তাদের ক্ষোভ রোষ আকারে ফেটে পড়ে। মামলার পিছনে জলের মতো টাকা খরচ করতে তিনকুড়িরও প্রাণে বিঁধে, কিন্তু তিনকুড়ি বাড়িটার প্রতি মোহটা কাটিয়ে উঠতে পারে না। মেয়ে বলে, লোভটা ত্যাগ করো। তিনকুড়ি তাকে ধমক দেয়। দিনের পর দিন মামলা খরচ বেড়েই চলে। তিনকুড়ি স্ত্রী গয়না বন্ধক দেয়। সংসারে খাতে খরচ প্রায় অর্ধেক করে দিয়েছে। তবু যদি বাড়িটা হাতে আসে, মেয়ের বাড়ি স্থগিত রাখে মেয়ের বিয়ে স্থগিত রাখে। সংসারের যত খরচ প্রায় অর্ধেক করে দিয়েছে, তবু যদি বাড়িটা হাতে আসে, মেয়ের বিয়ে স্থগিত রাখে। 10 বছর মামলা চলে তিনকুড়ি মামলায় যেতে, কিন্তু নালিশি সম্পত্তি পায় না। দখলকারীরা হাইকোর্টে অ্যাপিল করে, হাইকোর্টে খরচও হাই, কিন্তু না লড়ে তো ছেড়ে দেওয়া যায় না। নিজের বাড়িটা বন্ধক রেখে টাকা জোগাড় করে তিনকুড়ি। মামলা চলতে থাকে, তারিখে তারিখে সে মামলায় খরচ জুগিয়ে যায়। মেয়ের বিয়ের বয়স উতরে যাচ্ছে, সেদিকে মন দিতে পারে না। বছর 7 হাইকোর্টে লড়ার পর তিনকুড়ির ইহধাম ত্যাগ করে ইহধাম ত্যাগ করে। মামলা তখনও নিষ্পত্তি হয় না। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। এটা অবশ্য অনেক কিছুর গল্পই হতে পারে। অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, তারপরে মানে একভাবে জীবন চলে না, হঠাৎ করে সব হয়ে গেছে, এরম কিছুর গল্প হতে পারে। বা লুক বিফোর ইউ লিভ, লাফাবার আগে দেখো, দিয়ে দেখে লাফাও, এরম টাইপের। নেক্সট, কয়লার কালি। রতন স্টেট ব্যাংকের একজন কেরানি। বছরখানেক তার চাকরির বয়স। একদিন তার এক বন্ধু তাকে ধরে বসে, তাকে 1,040 টাকার লোন পাইয়ে দিতে হবে। রতনকে 500 টাকা এবং ম্যানেজারকে 2,000 টাকা দিতে রাজি হয়। টাকাটা হাতছাড়া হতে দিতে রতনের মন সায় দেয় না। সে ম্যানেজারের সঙ্গে কথা বলে, ম্যানেজার রাজি হন। রতন প্রয়োজনীয় কাজগুলো করে দেয়। সে 500 টাকা ঘুষ পায়। রতনের ঘুষ খাবার ব্যাপারটা ব্যাংকের উপর মহলে জানতে পারে। তার উপর কারণ দর্শাবার, দ তালবস্যয় রে ফাঁকার বয়াকার দর্শাবার, তার উপর কারণ দর্শাবার নোটিশ জারি হয়। রতন একজন উকিলের শরণাপন্ন হয় হয় তালবস্য র মূর্ধন্যয় আকার শরণা প দন্তনয় দন্তন্য পন্ন, তালবস্য র মূর্ধন্যয় আকার প দন্তনয় দন্তন্য শরণাপন্ন হয়। উকিলবাবু তাকে ডিরেক্টরের বাসায় গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে পরামর্শ দেন। রতন ডিরেক্টরের বাসায় যায়, পায়ে লুটিয়ে পড়ে, কান্নাকাটি করে। ডিরেক্টর সাহেব বলেন, কথা দিন জীবনে আর কোনোদিন অসৎ উপায়ে টাকা রোজগার করবেন না। তাই দিচ্ছি স্যার, কথা দিচ্ছি, ভগবানের নামে শপথ করে বলছি, জীবনে কোনোদিন অসৎ পথ ধরব না। ডাক্তারবাবু তাকে ক্ষমা করে দেন। রতনের চাকরি বহাল থাকে। বছর 2 পরের ঘটনা। ব্যাংকের বার্ষিক অনুষ্ঠান হয় কলকাতায় একটি প্রেক্ষাগৃহে। পয়রাফোলা একার, কর্মধনুষক হয় একার, গয়রি হয় একার। রতন অনুষ্ঠানে যায়। হাফ টাইমে বিশ্রামের সময় বহু দর্শক বাইরে যায়। তার পাশের লোকটি সিটে ব্যাগটা রেখে উঠে যায়। আর আশেপাশে লোক থাকে না। যে লোকটি ব্যাগটা রেখে যায় সে রতনের অপরিচিত। রতনের লোলুপ দৃষ্টি পড়ে ব্যাগটার উপর। সে চারদিক ভালো করে তাকায়। তারপর তার প্রতি কারোর দৃষ্টি নেই। সে চট করে ব্যাগটা তুলে নেয়, উঠে পড়ে, গেট দিয়ে বেরিয়ে পড়ে। অমনি তার কলারে পিছন থেকে টান পড়ে। রতন চলতে পারে না। সে কলার ধরেছিল বলে ওঠে, ব্যাগটা কার? কেন আমার? রতন বলে ওঠে, আমার। বলে লোকটি এক চড় মারে তার গালে। চোর, ব্যাগ চুরি করে পালাচ্ছে, মার মার। ভিড় জমে যায়। রতনের সহকর্মী আসে, কয়েকজন তাকে ছাড়িয়ে নিয়ে যায়। মালিকের অবশ্য ব্যাগটা দিয়ে দেওয়া হয়। বলা হয় ব্যাগের মালিকের খোঁজেই রতন ব্যাগটা নিয়ে বেরোচ্ছিল।
আবার বছর 5 পরে রতনের উপর কারণ দর্শাবার নোটিশ জারি হয়। এবার এবারকারও অভিযোগ সে ঘুষ খেয়েছে শুনে তার সহকর্মীরা মন্তব্য করে, কয়লার কালি ঘোচে কখনো? নেক্সট, ভয়ঙ্করী বিদ্যা। নুরু মিয়ার ইচ্ছা ছেলেকে বড় স্কুলে পড়াবেন। কলকাতার একটি নামী স্কুলে হেডমাস্টার এককালে তার সহপাঠী ছিলেন। সহপাঠীর নাম শান্তি ভদ্র। এক এক একদিন সাহস করে শান্তিবাবুর বাসায় গিয়ে হাজির নুরু মিয়া। শান্তিবাবুকে মনের বাসনাটি খুলে বললেন। শান্তিবাবু বললেন, স্কুল ফান্ডে 5,000 টাকা ডোনেশন দিলে ছেলেটিকে তারা ভর্তি করে নেবেন। নুরু মিয়া টাকা দিতে রাজি হন। পরের তারিখে আবার শান্তিবাবুর বাসায় যান, তার হাতে 5,000 টাকা গুঁজে দেন। শান্তিবাবু ছেলেটিকে অ্যাডমিশন টেস্টে বসতে বলেন। ছেলেটি অ্যাডমিশন টেস্টে বসে। দিন 15 বাদে পাশের তালিকা বেরোয়, যারা যারা ভর্তি হতে পারবে তাদের নামের লিস্ট। নুরু মিয়ার ছেলের নামের লিস্ট পাওয়া যায় না। নুরু মিয়ার ছেলের নাম লিস্টে পাওয়া যায় না। নুরু মিয়ার রাগ হয়, স্কুলের সম্পাদককে জানান ব্যাপারটা। সম্পাদক তাকে লিখিতভাবে জানাতে বলেন। নুরু মিয়া সম্পাদক চিঠিটা পড়েন, পড়ে বলেন, ছেলেকে আপনিই তো ইংরেজি শেখান। হ্যাঁ, কেন? নিজের 4 লাইন ইংরেজি লিখতে করেন 5টা ভুল, আর ছেলেকে শেখান ইংরেজি? তারপর কিনা সেই ছেলেকে ভর্তি করব আমরা স্কুলে? কি কি ভুল করেছে দেখিয়ে বলুন। সম্পাদক বলেন যে ডিফারেন্স ডিফারেন্স বানানটা ভুল, অর্থও ভুল। উদাস ভরে লিখেছেন, এই অর্থ দাঁড়াচ্ছে। অথবা পার্থক্য করে লিখেছেন, তাও অর্থ দাঁড়ায়। হেডমাস্টার ফান্ড অ্যাপ্রোপ্রিয়েট করবে না? তার ডিউটি কি? কি স্কুল ফান্ডকে আমরা তার সুপারিশ মতো যথাপুযুক্ত করে তুলি। কি বলতে চেয়েছেন আপনি? মাথা মুন্ডু নেই? তারপর লিভ চেয়েছেন। আপনি কি ছাত্র? ছাত্রকে ছুটি দেওয়া যায়? আপনাকে আমরা কিসের ছুটি দেব মশাই? নুরু মিয়া যেন গাছ থেকে পড়েন। সম্পাদকের বিদ্যা দৌড় দেখে তিনি বিমূঢ়। একটু বাদে বলেন, ডিফারেন্স অ্যাপ্রোপ্রিয়েট লিভ এই শব্দগুলোর অর্থগুলো অভিধান দেখে বুঝে নিন। কথায় বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী। কি লিখেছিল? ইন ডিফারেন্স টু ইউ আই সে মিস্টার শান্তিভদ্র অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য ফান্ড, গ্র্যান্ড মি লিভ টু প্রুভ। এটা লিখেছিল। এটা ঠিক দাঁড়ায়নি। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটা অন্য কোনো এতে ছিল, ওটা ভালো। ভাবনা বনাম ফলপ্রাপ্তি। মানে মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। এটা ওই ওই গল্পটা ও ভালো। যাই হোক, 5 জন লোক নিয়ে আমাদের পরিবার। কলকাতায় ভাড়া বাড়িতে থাকি। একখানা ঘর, তার মধ্যে 5টি প্রাণী কোনো মতে মাথা গুঁজে দিন কাটায়। বর্ষার ছাদ দিয়ে জল পড়ে, জানলা দরজা ভাঙা, পথ থেকে জল আনতে হয়। বাবার একটি কথা জ্ঞান হওয়া অবধি শুনে আসছিলাম, রিটায়ার করার পরে বাড়ি করব। প্রায় প্রভিডেন্ট ফান্ডের টাকা যা পাবো তা দিয়ে গ্রামের ছোটোখাটো একটি ঠাঁই করে নেব। তা দিয়ে গ্রামে প্রভিডেন্ট, পয়রা ফোলা ভয়স্বই ডয়েকার দন্তনয় ট, প্রভিডেন্ট ফান্ডের টাকা যা পাবো তা দিয়ে পয়রা ফোলা ভয়স্বই ডয়েকার দন্তনয় ট, ফয়াকার দন্তনয় ড একার র। এটা একটা রিটায়ার করার পর বাড়ি করব, প্রভিডেন্ট ফান্ডের টাকা যা পাবো তা দিয়ে গ্রামে ছোটোখাটো একটি ঠাঁই করে নেব। বাবা তার পরিকল্পনাটাকে ব্যাখ্যা করে বলতে, আমার বড়দা বিএ পাশ করার পর এমএ পড়বে আর সিভিল সার্ভিস পরীক্ষা দেবে। বড়দা চাকরি পেয়ে গেলেই দিদির বিয়েটা দিয়ে দেবেন। আমি যতদূর পড়তে চাই আমাকে পড়াবেন। পেনশনের টাকা তার ও মায়ের চলে যাবে। পিএফ এর টাকায় বাড়ি করবেন। বাবার ভাবনাটি ক্রমে আমারও ভাবনায় রূপান্তরিত হলো। রয় দীর্ঘ পয়াকা দন্তন্বয় ত রয় হস্যই ত। 1 বছর আগেও বাবা তার পরিকল্পনার
পুনরুক্তি করেছেন। পয়হস্যৌ দন্তন্য রয়হস্যৌ কয়তয় হস্য, পুনরুক্তি মানে আবার বলেছেন। তারপর একটি মাসও কাটেনি, একদিন স্কুল থেকে ফিরে শুনি বাবা হাসপাতালে। অফিসে যাওয়ার পথে হার্ট অ্যাটাক হয়েছে। পরিচিত লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। 24 ঘন্টা অতিবাহিত না হতেই তিনি আমাদের মায়া মমতা ত্যাগ করে চিরবিদায় নেন। কর্তৃপক্ষ অনুকূল্য দেখান, অদন্তন্য হস্য কয় হস্য দীর্ঘ লয়জা ফোলা, অনুকূল্য দেখান। বাবার অফিসে চাকরি দেওয়া হয়, দাদাকে বাবার অফিসে চাকরি দেওয়া হয়। শীঘ্রই মা শয্যাশায়ী হন। তালবস্যা অন্তস্থ জয় জফলা আকার, তালবস্যয় আকার অন্তস্থয় দীর্ঘই, শয্যাশায়ী হন। চিকিৎসা চলে। ডাক্তার বলেন একটি পেস মেকার যন্ত্র বুকে অপারেশন করে বসাতে হবে। অপারেশন করে বসাতে হবে। যন্ত্রটির দাম প্রায় 50,000 টাকা। ঘরে মূল্যবান যা কিছু ছিল তা সব বিক্রি করা হয়। বাবার পিএফ এর টাকা তুললেও যথাসর্বস্ব ব্যয় করে পেস মেকার কেনা হয়। তবু 5 বছর মা শয্যাশায়ী। দাদা দিল্লিতে স্থানান্তরিত, সেখানে একটি বিয়ে করে নিয়েছে। আমি লেখাপড়া ছেড়ে একটি ছোটোখাটো দোকান দিয়ে বসেছি। বলা বাহুল্য ভাড়া বাড়িতেই আছি। প্রায়ই ভাবি বাবা এবং আমি যা ভেবেছিলাম তা যে অন্য হলো, এর পিছনে রহস্যটি কি? কে করলো অন্য রকমটি? মানুষ ভাবে এক, ভগবান করেন আরেক। নেক্সট গল্প, আয় বুঝে ব্যয়। কিশলয়ের বাবা ছিলেন বই ব্যবসায়ী। সম্প্রতি তিনি মারা গেছেন। অগত্যা কিশলয় নিজে দোকানে বসতে শুরু করেছে। আয়ে ঘাটতি আসে না। বাবা মাস পিছু গড়ে গড়ে যা আয় করতেন, কিশলয় তার চেয়ে বেশি ছাড়া কম টাকা আয় করে না। দোকানে বসার পর থেকে কিশলয়ের মনোজগতে কতগুলো নতুন ভাবনা জোরদার হয়ে ওঠে। বহু ব্যবসায়ীকে সে বড় বড় রেস্টুরেন্টে ভালো ভালো রাজকীয় খাবার খেতে দেখে আর ভাবে জীবনটাকে ভোগ করতে হবে। রসনার তৃপ্তিতেই যদি রসনার তৃপ্তি যদি করতে না পারলাম তো টাকা রোজগার করা কেন? ভাবনা ও লালসা তাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। প্রায় প্রতিদিন 2-1 জন বন্ধুও জুটে যায় সেখানে। 50 টাকা থেকে 100 টাকা রোজ সে রেস্টুরেন্টে খরচ করে। সন্ধ্যার পরে প্রায়ই সিনেমা যায়। সিনেমা হল থেকে বেরিয়ে ভাবে টাকা রোজগার করার উদ্দেশ্যে আরামে জীবন কাটাবো, নষ্ট কেন করব? ভাবনা অনুযায়ী বাসে না চড়ে ট্যাক্সিতে চড়ে। যেদিন সিনেমা যায় না সেদিনও ট্যাক্সি করেই বাসায় ফেরে। মা বাড়িতে ফরমাস দেন তার কাপড় চাই, মেয়ে শাড়ি জুতো চায়। কিশলয়ের মাথা গরম হয়। সে জানায় তার হাতে টাকা নেই। মা বোন ক্ষুণ্ণ হন। কয় মূর্ধন্যস্বয় ক্ষয় হস্য মূর্ধন্যয় মূর্ধন্য। শীঘ্রই মা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানায় পেটে পাকস্থলী অপারেশন করতে হবে। 1,000-1,500 টাকা লাগবে। পাকস্থলী না লিখে এটা গল ব্লাডার লেখা ভালো, বা অ্যাপেন্ডিক্স স্পেলিং কঠিন, গল ব্লাডার অনেক সোজা। 1,000-1,500 টাকা লাগবে। কিশলয় জানায় তার হাতে টাকা নেই। বন্ধুদের কাছ থেকে সে টাকা ধার চায়, কেউ ধার দেয় না। মা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে ডাক্তারের ফি জোগাতে জোগাতে কিশলয় অসহিষ্ণু হয়ে ওঠে। মা যন্ত্রণায় ছটফট করেন, ডাক্তারের ফি জোগাতে জোগাতে কিশলয় অসহিষ্ণু। অদন্তস্ব হয়স্যই মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় হস্যৌ হয়ে ওঠে। সংসারে খাতে ও বোনের সম্পর্কিত ব্যাপারে ব্যয় সংকোচ করে সে। দন্তস্ব উময় কয় ওকার চ। মা বোন দুজনেই রুষ্ট হন। রোজ তার সঙ্গে এদের বিবাদ চলে। সংসারে শান্তি আছে বলে মনে হয় না।
কিশলয়ের বোনের নাম কনক। সে ভাবে বাবা এই দোকানের আয় থেকে দিব্যি সংসার চালাতেন, এখন দিব্যি চলবে না কেন? সে পরিস্থিতিটা বুঝতে দোকানে যায়, দেখে বিক্রি বাটা ভালোই হয়। সে বাড়িতে মায়ের সামনে কিশলয়কে বলে যে এখন থেকে রোজ সে দোকানে যাবে, ক্যাশ তার হাতে থাকবে, কিশলয়কে রোজ হাত খরচ বাবদ 10 টাকা দেবে, নিজেও 10 টাকা রাখবে, বাকি টাকা সব মায়ের হাতে জমা দেয়া হবে এবং মায়ের হাত থেকে নিয়ে যাবতীয় খাতে টাকা খরচ করা হবে। কিশলয় এই শর্ত রাজি হতে চায় না, কিন্তু কনক তার সিদ্ধান্তে অটল থাকে। সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে চলে সে। কিশলয় রেস্টুরেন্টে বিলাস ভোজন বন্ধ হয়, মদ্যপান বন্ধ হয়, ট্যাক্সি চড়া বন্ধ হয়, সিনেমা দেখা অনেকটা কমে যায়। কনকের তত্ত্বাবধানে তাদের সংসারে বেশ ভালোই চলতে থাকে, প্রয়োজনীয় জিনিসের অভাব নেই। 2 মাসের মাথায় মায়ের পেটের অপারেশন হয়। একদিন সে কিশলয়কে বলে, ছোটবেলায় পড়েছিলে অপচয় করো না, অভাব হবে না, কথাটা ভুলে গিয়েছিলে তুমি। নেক্সট গল্প, না দেখে ঝাঁপ। পলাশ বিএ ক্লাসের ছাত্র। গোটা 2 সহপাঠী বন্ধু তাকে প্রায় কিছু কিছু ছাপা কাগজ পড়ায়। কাগজগুলোর বক্তব্য মূলত একই। ভারতবর্ষের সম্পদ মুষ্টিমেয় লোকের করলগত সম্পদের বন্টন ন্যায়সম্মতভাবে করা হচ্ছে না, তাই সংখ্যাগরিষ্ঠ লোক দারিদ্র্যপীড়িত, 70% যুবক বেকার, 30% মানুষ অনাহারে ও অর্ধাহারে দিন কাটায়। সরকার যদি বন্টন ব্যবস্থায় মোটামুটি সমতা আনতে পারে, তবেই বেকারত্ব ও দারিদ্র্য থাকবে না। সরকার তা করছে না, উপরন্তু দেশের অর্থ অসদুপায়ে লুটে খাচ্ছে সরকারের লোকেরা। এই সরকারের উৎখাত করতে হবে, তবেই দেশের মুক্তি। ইত্তাকার বক্তব্য পড়ে পড়ে পলাশের মাথায় উন্মাদনা জাগে। তাকে গোটা কয়েক সভাতেও নিয়ে যাওয়া হয়। সেখানে উপযুক্ত বক্তব্য বিশদভাবে জোরালো কণ্ঠে পেশ করা হয়। দেশের মুক্তির জন্য সবাইকে বিপ্লবে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়। ভাষণ শুনে শুনে পলাশের মনে এই প্রত্যয় দৃঢ় হয় যে অকর্মণ্য সরকারই যত নষ্টের গোড়া। এই সরকারকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করতে হবে, যেমন করেছে রাশিয়া, চীন ইত্যাদি। বিপ্লবী গোষ্ঠীতে যোগ দেয় পলাশ। একটি থানা আক্রমণ করতে যায়। বোমা আর পিস্তল তাদের সম্বল। থানায় গিয়ে বোমা ফোটাতেই পুলিশের পাল্টা জবাব। 2 দলে গোলাগুলি বিনিময় চলে, 2 জন পুলিশ আহত হয়। পলাশদের দলের 3 জন নিহত, 4 জন আহত হয়। পলাশ সামান্য আঘাত পায়, সে বাড়ি যেতে পারে না, গ্রামের এক জঙ্গলে রাত কাটায়। অনাহারে 2 দিন চলে। তৃতীয় দিনে এক কৃষকের বাড়িতে একবেলা খাবার জোটে। রাতে গোয়াল ঘরে পড়ে থাকতে হয়। মশার কামড়, দুর্গন্ধ ইত্যাদি সারারাত ভোগ করে। ঘুম চোখে কাছে ঘুম চোখের কাছেও ঘেঁষে না। প্রতি মুহূর্তে আতঙ্ক, ধরা পড়ার ভয়ে বিভীষিকাগ্রস্ত। তার মনোজগতে একটা শিথিলতা উঁকি ঝুঁকি মারে। নেতৃত্ব নির্দেশে দন্তনায়িকা তৈরি তৈব নেতৃত্ব নির্দেশ দেয় একজন মন্ত্রীকে মারতে হবে। পলাশ বোঝে নেতৃত্বের নির্দেশ অমান্য করলে তার প্রাণ নিয়ে নেওয়া হবে। অগত্যা ঘাতকের দলে যোগ দিতে হবে। মন্ত্রীর বাড়ি আক্রমণ করবে। তার দলের একজন ধরা পড়ে, সে পালাতে সমর্থ হয়। একটি কচুরিপানা ভরা পুকুরে এক রাত গা ডুবিয়ে প্রাণ বাঁচায়। অনাহারও চলে। পরে শোনে তার এক সঙ্গী ড্রেনের মধ্যে
দেহ ডুবিয়ে আত্মরক্ষা করেছে। ড্রেনের উপরে পাথর তলায় সে। পলাশ ভাবে, এইভাবে বছরের পর বছর দেহ কষ্ট ভোগ করব, আতঙ্কে দিন কাটাবো, কিন্তু কি করবে ভেবে পায় না। এক আজ পাড়াগাঁয়ে একটি লোকের বাড়িতে নিজেকে গোপন করে রাখে। আবার তার উপর হুকুম জারি করা হয়, আদালতের ম্যাজিস্ট্রেটকে খুন করতে হবে। সঙ্গীদের সঙ্গে আদালত চত্বরে যায় সে। একজন মাঝবয়সী লোক তার সামনে এসে দাঁড়ান। পলাশকে দেখে হাসেন, বলেন, আমাকে মনে আছে পলাশ? পলাশ চিনতে পারে ইনি তার স্কুল শিক্ষক। শিক্ষক মশাই বলেন, পলাশ, তোমাকে মাত্র 2 মিনিট কিছু বলবো, মনোযোগ দিয়ে শুনবে, ভাববেও, ভেবে কর্তব্য স্থির করবে। আমি জানি তুমি কোন পথ নিয়েছো। তোমার ছোট ভাই দারোগা, তার কাছে তোমার কথা শুনেছি। যাই হোক, মূল কথাগুলো শুনেছি, শোনো। রাশিয়াতে পরিস্থিতিতে বিপ্লব করে রাশিয়া যে পরিস্থিতিতে বিপ্লব করে জয়ী হয়েছিল, চীন যে পরিস্থিতিতে জয় পেয়েছিল, ভারতবর্ষ কিন্তু সেই পরিস্থিতিতে নেই। সৈন্যদের একাংশে বিপ্লবীরা সপক্ষে পেয়েছিল বলে কি একাংশকে সৈন্যদের একাংশকে বিপ্লবীরা সপক্ষে পেয়েছিল, মানে একটা অংশের সৈন্যকে বিপ্লবীরা নিজেদের পক্ষে পেয়েছিল বলে জিততে পেরেছিল। তখন সরকারের হাতে যে অস্ত্রশস্ত্র ছিল, এখনকার সরকারের হাতে তার তুলনায় শতগুণ মারাত্মক অস্ত্রশস্ত্র আছে। গুটি কয়েক বিপ্লবী আর বোম বিস্তল পিস্তল হবে এটা, পিস্তল নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে লড়তে যাওয়া বোকামি। সরকারের মারাত্মক অস্ত্রশস্ত্র কাছে গুটি কয়েক বিপ্লবীদের গোমা পিস্তল খেলনা মাত্র। মুষ্টিমেয় ময়হস্যৌ পেটকাটার মতন সে টয়হস্যই ময়কার অন্তস্থ, মুষ্টিমেয় বিপ্লবীর সাধ্য নেই সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে যেতে। তাছাড়া আসল সত্যটা বুঝতে চেষ্টা করো। কোনো সরকারের ক্ষমতা নেই জনগণকে সুখী ও সমস্যা মুক্ত করে। রাশিয়া ও চীনের কমিউনিস্ট সরকারও জনগণকে সুখী কিন্তু করতে পারেনি। তাই লেখা হয়েছিল ডক্টর জিভাগো ইত্যাদি উপন্যাস। দেখা গিয়েছে রাশিয়ায় 90-এর দশকে রাজনৈতিক পট পরিবর্তন। মনে রাখবে, সব শাসকেরই চরিত্র এক, ক্ষমতা মানুষকে পশু করে তোলে। যারাই শাসন ক্ষমতায় যাবে তারাই হবে অত্যাচারী, শোষক ও অন্যায়জীবী। সুতরাং রক্তক্ষয়ী পথে গিয়ে সরকার পাল্টাবার চেষ্টা ভুল। প্রতি মুহূর্তে ধরা পড়ার আতঙ্ক, অনিদ্রা, অনাহারে কষ্ট, দেহ কষ্ট, এসব ভোগ করার নির্বুদ্ধিতা। ঝাঁপিয়ে পড়ার আগে তুমি তাকিয়ে দেখোনি, তাই দুর্ভোগ ভোগ করছো। এখন ফেরার সময় আছে, এখনো ফেরার সময় আছে। তা ফিরবে তা বলো, ফিরবে তো বলো। রাজি হলে আমি আমার দারোগা ভাইকে বলে দেবো যাতে তোমাকে ধরপাকড় না করা হয়, আর তোমার দলের খুনিদের হাত থেকে তোমাকে বাঁচাবার দায়িত্বও আমি নেব। আমার বাড়িতে থাকবে তুমি, বলো রাজি? পলাশ শিক্ষক মশায়ের পায়ে হাত ঠেকায়, তাঁরই সঙ্গে ফিরে যায়। নেক্সট কোয়েশ্চেন, রাখে হরি মারে কে? গাছগাছালি ঝোপঝাড়ে অন্ধকার জমাট বেঁধেছে। পশ্চিমে সূর্য অতি দ্রুত ডুবে যাচ্ছে। চাঁদ আজ দেখা দেবে না। পথ ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। এক কড়ি বণিককে আরো 2 মাইল পথ ভাঙতে হবে। বন্য পথ কমপক্ষে আরো 1 মাইল। সাধ্যমতো দ্রুত গতিতে এগিয়ে চলল এক কড়ি বণিক, সঙ্গে তার হাজার কয়েক টাকা। একা একা এই বনপথে চলেছে সে। দূর দূর করছে বুক, প্রতি মুহূর্তে আতঙ্ক। তাই বুঝি দস্যুরা এসে এই বুঝি দস্যুরা এসে দশফলা হর্ষৌ রয়াকা, দস্যুরা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আষাঢ় মাস, আকাশের মেঘের আনাগোনা লেগেই আছে।
সূর্য ডুবতে ঘন মেঘ গোটা আকাশটাকে ঢেকে ফেললো। এক করি হরির নাম জপ করতে লাগলো, প্রার্থনা করতে লাগলো বৃষ্টি যেন না নামে। কিন্তু শোঁ শোঁ করে বৃষ্টি এসে গেল, ঝপঝপ করে তার সমস্ত শরীরটা ভিজে গেল। ভিজতে ভিজতে সে এগিয়ে চলল। হরির প্রতি একটু রোষ জমলো। দৈব শক্তিতে তার কষ্ট বাড়লো। একে অন্ধ কারণ তার বৃষ্টি, হরি তার প্রতি কৃপা দৃষ্টি ফেললো না। দৈব শক্তি তার কষ্ট বাড়ালো। একে অন্ধ কারণ তার বৃষ্টি, মানেই বুঝতে পারছি না। হরি তার প্রতি কৃপা দৃষ্টি ফেললো না। এই দাঁড়া! হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো দুটি মনুষ্য মূর্তি, হাতে তাদের পিস্তল। পিস্তল বাগিয়ে ধরে বলল, যা আছে সবটা দিয়ে দে, তা না হলে পৈতৃক প্রাণটা দে। প্রাণটা প্রাণটা নিয়ে নেব। তাদের কথা শেষ না হতেই এক কড়ি দে ছুট, অমনি পিস্তল থেকে গুলিও ছুটলো। গোটা দুই গুলি এক কড়ির পিঠে লাগলো। একটি গুলিও তাকে আহত করতে পারলো না। চিৎকার করতে করতে প্রাণপণ ছুটলো এক কড়ি। বন পেরিয়ে পথে পড়লো সে। বৃষ্টি থামলো, দু একজন লোক দেখতে পেল। এবার একটু সাহস এলো, পায়ের গতি কমলো। এটা না পিঠে না লিখে পায়ে লেখা উচিত। পায়ে লিখলে মানে মানুষ চট করে মারা যায় না, পিঠে কিন্তু মারাই যায়। পায়ের গতি কমলো, কিন্তু তখনও হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে ঘটনাটা একজনের কাছে গিয়ে বলল। সে বলল, বৃষ্টিটাই সাপে বর হয়েছে, গুলি ভিজে গিয়ে অকেজো করে দিয়েছে। এক কুড়ি বলল, হরি ঠাকুরকে ডেকেছি, হরি ঠাকুরই বৃষ্টিটা এনে দিয়েছেন, রাখে হরি তো মারে কে। নেক্সট গল্প, এটা দেখতে হবে বৃষ্টিতে ভিজে কি গুলি অকেজো হয়ে যায়, জানা নেই। নেক্সট গল্প, যেমন কুকুর তেমন মুগুর। এটা বৃষ্টির ব্যাপারটা না বলে বলা উচিত, লোক ওকে দেখতে পেল দিয়ে আর হাসপাতালে নিয়ে গেল। এসব রাখে হরি মারে কে, এইভাবে দিয়ে শেষ। যেমন কুকুর তেমন মুগুর। বাবা শিক্ষা বোর্ডের ফাইনাল পরীক্ষার খাতা দেখেন। আগামীকাল খাতা জমা দেওয়ার শেষ তারিখ। শারীরিক অসুস্থতার জন্য সব খাতা দেখে উঠতে পারেননি। এখনো খানকুড়ি খাতা দেখতে হবে। আজ রাতে অবশ্যই 15খানা খাতা দেখা শেষ করতে হবে। অবশিষ্ট 5খানা আগামীকালে দেখবেন এবং নম্বর তুলে বিকেলে সব ফেরত দিয়ে আসবেন, এই তার পরিকল্পনা। কিন্তু সন্ধ্যাবেলা লাইটের সুইচ অন করতেই বাল্ব কেটে যায়, ফ্যানও চলে যায়। অসহ্য গরম, তার মশা আর উপদ্রব। এহেন পরিস্থিতিতে ঘরে বসে হ্যারিকেনের আলো খাতা দেখা অসম্ভব। আমার মারফত তিনি বাড়িওয়ালাকে খবর পাঠালেন, মেইন সুইচটা দেখুন, এক্ষুনি লাইট ও ফ্যান চালাবার ব্যবস্থা করুন। জরুরি কেন তাও বললাম। বাড়িওয়ালা বললেন, দেখছি। আধ ঘন্টা কেটে গেল, অবস্থার পরিবর্তন হলো না। গেল আরো 15 মিনিট। বাবা এবার নিজে গেলেন বাড়িওয়ালার কাছে। লাইট ও ফ্যান না হলে কাল খাতা জমা দিতে পারবো না, এই কথাটা আরেকবার তাকে জানালেন। বাড়িওয়ালা বললেন, মিস্ত্রিকে খবর পাঠিয়েছি। রাত 9টা বাজলো, লাইট জ্বললো না, ফ্যানও ঘুরলো না। বাবা রেগে গেলেন। বাড়িওয়ালার কাছে ফের যেতে তার ঘৃণা হলো। তার অবস্থা বুঝে আমিই গেলাম। বাড়িওয়ালা বলল, তোমরা বরং একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসো। বলবে দরকার হলে তাও কিনে নাও, বাল্ব দরকার হলে তাও কিনে নাও। মিস্ত্রির খরচটা তোমার বাবাকে আজ দিয়ে দিতে বলো, ভাড়া থেকে যেন তা কেটে রাখে। বাবাকে গিয়ে কথাটা জানালাম। বাবা রাগত স্বরে বললেন, মানুষ এত হীনমনা পাজি হতে পারে এ ভাবা যায় না। বাড়িওয়ালা ধারের কাছেই ছিল। বাবার কথাটা চড়া স্বরে বেরিয়েছিল। কথাটা তার কানে যায়। অমনি চেঁচিয়ে ওঠে, পাজি! কি রে, তোর বাবা পাজি? তোর 14 গোষ্ঠী পাজি? ভালো লোকেরা ভাড়া থাকতে আসে কেন?
ঘর ছেড়ে দিয়ে চলে যা না। তুই তাকারি শুনে তুই তোকারি শুনে বাবা অসহিষ্ণু হয়ে উঠলেন, তীব্র প্রতিবাদ করতে উদ্যত হলেন, ঘরের বাইরে যাচ্ছিলেন। আমি ও মা তাকে টেনে ধরলাম, সংযত রাখলাম। আমি তাকে বলে ইলেকট্রিক মিস্ত্রির সন্ধানে বেরিয়ে পড়লাম। বাজার এলাকায় দুটি দোকান ছিল, তা বন্ধ হয়ে গেছে। অন্যদের কাছে খোঁজ নিয়ে একজনের বাড়িতে গেলাম। সে বলল রাত্রিতে সে রাত্রিতে আর আসবে না, অত রাত হয়ে গেছে তাই সে আসতে পারবে না। অগত্যা ব্যর্থ মনোরথ নিয়ে ঘরে ফিরলাম। বাবা দমলেন না, আমাকে নিয়ে তক্ষুনি থানায় গেলেন। এই মর্মে বাড়িওয়ালার নামে ডায়েরি করলেন যে বাড়িওয়ালা তার থেকে আগাম 20,000 টাকা নিয়েছে। এখন বলছে ঘর ছেড়ে চলে যেতে। তুই তোকারিও করছে, দরকারের সময় বিদ্যুৎ দিচ্ছে না। থানা থেকে বেরিয়ে পড়ার, এটা মিথ্যে কথাটা মনে হয় লেখা উচিত নয়, যাই হোক। থানা থেকে বেরিয়ে পাড়ায় একজন মস্তানের বাড়ি গেলেন আমাকে নিয়ে। বাবার ছাত্র ছিল সে। যা যা ঘটেছিল তাকে জানালেন। সে তার এক সহযোগীকে ডেকে নিল। আমাদের নিয়ে এলো ইলেকট্রিক মিস্ত্রি আমাদের নিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির বাড়ি গেলেন, তাকে নিয়ে আমাদের বাসায় গেলেন। মেইন সুইচ পরীক্ষা করানো হলো, বিকল অবস্থার মেরামত করানো হলো, লাইট ফ্যান চালু হলো। ছেলে দুটি তারপর বাড়িওয়ালাকে বলল মিস্ত্রিকে 25 টাকা দিয়ে দিন। বাড়িওয়ালা তাই দিল। ছেলে দুটি এরপর বলল মাস্টার মশাইকে তুই তোকারি করেছেন কেন, ঘর ছেড়ে কেন চলে যেতে বলেছিলেন? বাড়িওয়ালা জিভ কেটে বলল এসব কি বলছো তোমরা? কখন এসব বললাম আমি? কখনো বলিনি। ছেলেরা বলল মাস্টার মশাইকে যে মিথ্যেবাদী বানাচ্ছেন আপনি, খবরদার, শিগগিরই ক্ষমা চেয়ে নিন ওনার কাছে। বাড়িওয়ালা ইতস্তত করলো না, হাত জোর করে বলল আপনাকে আমি বরাবরই মনে প্রাণে শ্রদ্ধা করি মাস্টার মশাই। ছেলেরা মাস্টার বাবুও বলা যায়। ছেলেরা বলল হ্যাঁ তাই করবেন। আমি মনে মনে বললাম যেমন কুকুর তেমন মুগুর না হলে এসব লোক সোজা হয় না। সফলতার সিঁড়ি। বাবা মায়ের একমাত্র সন্তান, তার অনেক আশা ভরসা আমাকে কেন্দ্র করে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান হলাম আমি। তাদের অনেক আশা ভরসা আমাকে কেন্দ্র করে। আমি আইএএস হব, মানুষ হব, নামজাদা ব্যক্তি হব, বংশের মুখ উজ্জ্বল করব। সেই আমি 2000 খ্রিস্টাব্দে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় ফেল করলাম, অঙ্কে মাত্র 15 পেলাম। এটা আমি করে একদম লেখা চলবে না, অন্যের নামে লিখতে হবে। বাবা মা হতাশ। প্রথমটায় তারা সবাই স্তব্ধ। বিছানায় উম, আশ্রয় নিলেন যদুর মা। মা খেতে যেতে ডাকলেন। যদু বিছানায় আশ্রয় নিল। মা খেতে যেতে ডাকলো যদুকে। যদু উঠলো না। বার কয়েক ডাকাডাকি করলেন, তবু উঠলো না। একবার শুধু ভারী গলায় যদু বলল খাবো না। মা হাত ধরে টেনে তুললেন, টানতে টানতে খাবার টেবিলে নিয়ে গেলেন। ভাতের গ্রাস হাতে হাউ হাউ করে কেঁদে ফেলল যদু। অর্ধেকটা খাবার খেয়ে আবার গিয়ে বিছানায় আশ্রয় নিল। ঘুম এলো না, সারাক্ষণ শুধু ছটফট করলো। রাত্রিতে ঘুমের ওষুধ কিনে আনলো, তা খেয়ে সামান্য ঘুমোতে পারলো। পরের দিন চোখের জলে বালিশ ভিজলো। খাবার সময় ভাতের থালাতেও চোখের জল পড়লো। 3 দিন পরে যদুর বাবা বললেন রবার্ট ব্রুসের গল্প পড়েছিস তো? কতবার ব্রুস যুদ্ধে পরাজিত হয়েছিলেন। আমি কোনো জবাব দিলাম না। বাবা আবার বললেন আমাদের কলেজের প্রিন্সিপাল ইন্টারভিউ নেবার সময় ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করতেন কবারে স্কুল ফাইনাল পাশ করেছেন। সে বলতো একবারেই। তাকে বলতেন চাকরি হবে না। আমি কবারে পাশ করেছি জানেন? 6বারে। প্রতিবার অঙ্কের ডাব্বা। সব বাজে বাজে ওদিকে 2-3টে করে অন্যান্য সাবজেক্টে লেটার, বোর্ডে হাইয়েস্ট মার্কসও।
মশাই একবারে পাস করলে কি আর বিদ্যা হয়? বাবা লোয়ার ডিভিশন ক্লার্ক, যা মাইনে পান তাতে। এটা কাকা কাকা করে লেখা ভালো, কাকা কাকিমা। আর যদু কাকা কাকিমার একমাত্র সন্তান। যাই হোক, কাকা লোয়ার ডিভিশন ক্লার্ক, যা মাইনে পান তাতে ভালো মতো সংসার চলে, সুতরাং গৃহশিক্ষক নিযুক্ত করার তাতে কোনো মতে সংসার চলে, সুতরাং গৃহশিক্ষক নিযুক্ত করার প্রশ্নই ওঠে না। আর অঙ্ক যদুর ভালো লাগে না, তবু প্রায় প্রতিদিন একটা দুটো অঙ্ক উদাহরণ দেখে দেখে কষতে লাগলো। বা কাকা বললেন, তোমার ডিফেক্টগুলো কি কি তা আগে বুঝতে চেষ্টা করো, ডিফেক্টগুলো সংশোধন করো। যদু বলল, তার ডিফেক্ট হলো নিয়মগুলো অঙ্ক করার সময় মনে আসে না, কোন পদ্ধতি কোন স্টেজে প্রয়োগ করতে হবে তা পরীক্ষার হলে মাথায় খেলে না। তাছাড়া এক কথা লিখতে নিজের অজান্তে অন্য কথা লিখে ফেলে সে। মাথায় সমকোণ থাকলেও লিখে লিখে বসে সূক্ষ্মকোণ। মাথায় সমকোণ দন্তস্বয় ম কয়কার মূর্ধন্য থাকলেও লিখে বসে সূক্ষ্মকোণ দন্তস্বয় দীর্ঘ কয় মূর্ধন্যস্বয় ক্ষয় ম কয়কার মূর্ধন্য সূক্ষ্মকোণ। মাথায় ৩ থাকলেও লিখে বসে ১৩ বা ৪। এই সব অদৃশ্য হাতে শ্রেষ্ঠতা প্রকৃতির বিশ্বাসঘাতকতা। এই সব অদৃষ্ট হাতের ষষ্ঠতা না শঠতা, তালবস্য ঠ তয়কার, এই সব অদৃশ্য হাতের শঠতা প্রকৃতির বিশ্বাসঘাতকতা। বাবা বললেন, বারবার প্র্যাকটিস করো এক একটি নিয়ম, বারবার প্র্যাকটিস করলে খানিকটা ভুল কম হবে, নিয়মগুলো অভ্যাসে এসে যাবে। দিন কয়েক একই নিয়মের অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করলো যদু। ক্রমে একঘেয়েমি বোধ করতে লাগলো, একই নিয়ম বারবার কষতে অনিচ্ছা জাগতে লাগলো। অঙ্কের প্রতি যে সহজাত একটা বীতশ্রদ্ধা ছিল, তা মাস দুই পরেই আবার তেজি হয়ে উঠল, অঙ্ক কষতে অনিচ্ছা হতে লাগলো। তাছাড়া দেখলো যে নিয়মগুলো দিন ১৫ আগে বারবার করে রপ্ত করেছিল সেগুলোও ভুলে গেছে। ক লিখতে ব লিখছে এখন, বাক্যে দু একটি শব্দও বাদ পড়ে যাচ্ছে। যাই হোক, অনিচ্ছা ভরে রোজ দু একটা অঙ্ক করে যেতে লাগলো। একজন শিক্ষকের পরামর্শ অনুযায়ী ঘরে কয়েকটা সম্পাদ্য উপপাদ্যের ছবি বড় বড় আকৃতিতে এঁকে দেওয়ালে মেরে দেওয়া হলো, যাতে প্রতিদিন তাদের দু তিনটি স্মৃতিতে উজ্জ্বল থাকে। সম্পাদ্য উপপাদ্য সন্তোষ ময়পয় আকার দয়জ ফলা, সম্পাদ্য উপপাদ্য হস্যৌ প পয়াকার দয়জ ফলা। এগুলো হচ্ছে অঙ্কের ভাষা আর কি। আবার দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় বসলো, অন্যান্য বিষয় নিয়ে ভাবনা ছিল না, অঙ্ক পরীক্ষা দিয়ে মনে হলো নম্বর ৪০-এর কোঠায় থাকবে। ফল বেরুলো, দেখা গেল এবার ১৮। অগত্যা বিছানা আশ্রয়, কি লিখে এসেছিল তা জানা নেই। দিন দশেক মনের দুঃখ ও ক্ষুদ্রত্ব বোধ হেতু ঘর থেকে বেরোলো না সে। ক্ষুদ্রত্ব বোধ কয় মূর্ধন্যস্বয় ক্ষয় দয় রফলা তয় ব, ক্ষুদ্রত্ব বোধ হেতু ঘর থেকে বেরোলো না। দিন যেতে লাগলো, গ্লানি বোধের চাপটাও হালকা হলো। একজন নতুন অঙ্কের শিক্ষক স্কুলে এসেছিলেন। তিনি অঙ্কে কাঁচা ছাত্রদের পরামর্শ দিলেন, অনেক কিছু তোমাদের চর্চা করতে হলেই স্মৃতিশক্তি বেকায়দায় পড়ে, অল্প কিছু মনে রাখা সম্ভব, তাই বলছি ৭-৮টা নিয়মের অঙ্ক চর্চা করো। আর প্রশ্নপত্রে বেশি দেওয়া হয় এমন গোটা ১৫ জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য আয়ত্ত করো। যারা যাতে অভক্তি কম তেমনি কয়েকটি নিয়মের অঙ্ক বেছে নাও, যেমন সরল অঙ্ক, ঐকিক নিয়ম, সুদ কষা, সাংকেতিক নিয়ম, ফ্যাক্টরাইজ ফ্যাক্টোরাইজ দন্ত ফয়জাফলা আকার কয় হসন্ত টয়কার রয়াকার হস্যই, ফ্যাক্টরাইজ, এলসিএম জিসিএম, এমন কয়েকটি নিয়মের অঙ্ক অবিরাম কষে যাও। খান ২ অঙ্কের বইয়ের এই নিয়মগুলির যত অঙ্ক আছে সব করো। খান ৩ টেস্ট পেপারও নাও, তাতেও এই নিয়মগুলি যত অঙ্ক আছে সব করো।
তার অর্থ তার অর্থ 7-8টা নিয়ম সব অঙ্ক করো, 7-8টা নিয়মে দক্ষতা অর্জন করো, 7-8টা নিয়মের মধ্যে 4-5টা অঙ্ক নিশ্চয়ই শুদ্ধ করতে পারবে। জ্যামিতিকেও তিনটে অবশ্যই অ্যাটেম্প্ট করতে পারবে। এভাবে দিনের পর দিন প্র্যাকটিসও করে যাও। মাত্র কয়েকটি নিয়ম এমনভাবে আয়ত্ত করো যে তাদের আয়তায় যা থাকবে তা তোমার আয়তায় থাকবে। এভাবে প্রস্তুত হও, 40 পাওয়া কঠিন হবে না। স্যারের পথটা আমার মনোপুত হলো, তার দেখানো পথ ধরলাম, পরীক্ষায় বসলাম আবার, এবার পেলাম 41। পাশের আনন্দে প্রাণ মন নেচে উঠল। পেল, বাবা মা উল্লাসিত, বাবা বুক ফুলিয়ে যদু না, এবার যদু নম্বর পেল 41। পাশের আনন্দে মন মেতে উঠল, বাবা মা উল্লসিত, বাবা বুক ফুলিয়ে বললেন, কথাটা কি আর অমনি অমনি বলা হয়েছে? ফেইলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। এবার 2005-এ এসছে আর ন্যারো এসকেপ। গেল 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 রে গেল, শুনতে শুনতে ঝপ একবারে কচুরিপানায় ঢাকা পুকুরে, মোটর সাইকেল সহ। মিনিট 5 লড়াই সেখানে, কচুরিপানা, কাদা আর জলের সঙ্গে। কি করে কি ঘটলো, হ্যাঁ তা অবশ্যই বলতে হবে। 3 কোড়ি আমার বন্ধু, সে বিয়ে করতে যাবে, আমাকে বারবার বলেছে বরযাত্রী হিসেবে আমাকে তার সঙ্গে যেতে হবে। 3 কোড়ির বাড়ি ভাতারমারি গ্রামে, বিয়ে করতে যাবে সতীন খাগি গ্রামে। সন্ধ্যা 6টার মধ্যে আমায় তার বাড়ি পৌঁছবার কথা। প্রতিজ্ঞা রক্ষার্থে পয়রফলা তয়স্যই জ্ঞায় আকার র কয়মূর্ধন্যস্বয় ক্ষয়াকার থয়রে ফেকার রক্ষার্থে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলাম 3 কোড়ির বাড়ি। বরযাত্রী হব। গ্রামের কাঁচা পথ, সূর্য ডুবু ডুবু, রাস্তায় লাইট নেই। চলেছি তো চলেছি, রাস্তা পায় ফাঁকা, ফুল স্পিডে মোটর সাইকেলখানা চালিয়েছি। রাস্তায় বাঁক পড়ল, বাঁক ঘুরতেই দেখি 2 ষণ্ডবীর পুরুষ মাথায় মাথা ঠেকিয়ে পথ জুড়ে পরস্পরকে ঠেলছে। আমি বাঁক ঘুরতেই একটি শ্রীমান ষণ্ড অন্যদিকে পিছু হাঁটতে লাগলো। আমার মোটর সাইকেলের উপর এসে পড়ার উপক্রম। আর মাত্র গজখানেক দূরে হিরোটি। আমি নিঘাত চাপা পূর্ব পালোয়ানদের দেহের তলায় পিষ্ট হয়ে যাব। ভাবনার সময় নেই, নিমেষে মোটর সাইকেলের মুখ ঘুরিয়ে নিলাম। গতি থামাতে পারলাম না। পাশেই কচুরিপানা ভর্তি পুকুর। মোটর সাইকেলের মুখ ঘুরতে না ঘুরতেই মোটর সাইকেলখানা গিয়ে পড়লো সেই কচুরিপানার বনের পুকুরে। অবশ্যই আমাকে ফেলে দিয়ে নয়। পড়তে পড়তে অদূরে দাঁড়ানো দর্শকদের আর্ত চিৎকারটা শুনতে পেলাম। অতঃপর কচুরিপানার সঙ্গে লড়াই। মজা উপভোগকারীদের মজার উৎস তখন 2টি, 1 আমার লড়াই, 2 ষাঁড়ের লড়াই। মনে হলো আমার লড়াইয়ের দৃশ্যটি প্রথম স্থান অধিকার করেছিল। এবার মেন যেটা এইবারের টেক্সট বুক তার গল্পগুলো পড়ছি। কষ্ট না করলে কেষ্ট মেলে না, ICSE 2018। MA পাশ করার পরেও চাকরি না পেয়ে রবি খুবই মনমরা। সে নিদারুণ দন্তন্যহস্যই দয়াকার রয়হস্য মূর্ধন্য নিদারুণ হতাশা তাকে গ্রাস করে। 2-1 বার মাড়োয়ারি ফর্মে চাকরি করতে গেছে। মাড়োয়ারি ফর্মে কিন্তু প্রতিনিয়ত অপমানিত হয়েছে।
চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হঠাৎ তার মনে হয়েছে সে আর চাকরি করবে না, ব্যবসা করবে। বাবার কাছ থেকে 1000 টাকা ধার নেয় সে, শুরু করে মোমবাতির কারবার। বাড়িতে একটা ঘর হয় তার কারখানা, সেখানে বাজার থেকে ছাঁচ ও মোম কিনে এনে মোমবাতি তৈরি করতে আরম্ভ করে। তারপর শুরু হয় বাড়ি বাড়ি ফেরি করা। প্রথম প্রথম তেমন সাড়া পায়নি, কিন্তু লোডশেডিংয়ের অনুকূল্যে আনুকূল্যে দন্তন্বয় হস্য উ কয় দীর্ঘ উ লয় জফলা একার লোডশেডিং, লোড শেডিং লয়কার ড তালবস্যয় একার ডয় হস্যই অনুসার লোডশেডিং এর আনুকূল্যে কয়েকদিনের মধ্যেই তার মোমবাতির ব্যবসা বেশ জমে উঠল। তার মোমবাতির মান ভালো হওয়ায় চাহিদা বাড়তে লাগলো। তারপর শুরু হলো দোকানে দোকানে মোমবাতি যোগান দেওয়া। বাজার থেকে কম দামে ভালো জিনিস সকলেই চায়, তাই মোমবাতির চাহিদা বেড়েই চলে। রবি বাবার কাছ থেকে নেওয়া 1000 টাকা শোধ করে দেয়। পাশের বাড়িতে 2টি ঘর ভাড়া নেয় সে, 2জন লোক রাখে সে। ভালো মোম ও ছাঁচের ব্যবহার করে বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি করতে শুরু করে। বিভিন্ন আকারের, বিভিন্ন জীবজন্তুর আকৃতিতে মোমবাতির চাহিদা বেশি থাকায় অচিরেই সে মোমবাতির ব্যবসায়ী হয়ে ওঠে। তার অচয় হস্যই রয়েকার হস্যই অচিরেই সে মোমবাতির ব্যবসায়ী হয়ে হয়ে পড়ে। তার তৈরি মোমবাতি রাজ্যের সীমানা ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। আজ তার মতো সুখী মানুষ আর কে? সততাই শ্রেষ্ঠ মূলধন। বোলপুর শান্তিনিকেতনে বিকাশদের বাড়ি। বিকাশ কলকাতায় মেসে থাকে। দিনের বেলা একটা সদাগরি অফিসে চাকরি করে, আর রাত্রে কলেজে পড়াশোনা করে। বোলপুরে তার বিধবা মা একা থাকেন। মাসে একবার বাড়ি যায় সে। সারা মাসে জিনিসপত্র কিনে দিয়ে আসে, ওষুধপত্র যা লাগে তাও কিনে দেয়। সেবার বাড়ি থেকে ফেরার সময় মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। মনের মধ্যে একটা চিন্তা থেকেই গিয়েছিল। রোজকার মতো সেদিনও অফিস থেকে ফিরে দেখে বাড়ি থেকে তার এসেছে মা অসুস্থ। কি বাড়ির থেকে তার এসেছে? মা অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি এসো। আচ্ছা, টেলিগ্রাম, এটাকে বলে টেলিগ্রাম এসেছে। মা অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি এসো। তা পেয়ে বিকাশ বিহ্বল হয়ে ওঠে। বয়স্যই হয় বল বিহ্বল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ছোটে হাওড়া স্টেশনের দিকে। গাড়ি ছাড়তে দেরি নেই, তাই টিকিট না কেটেই সে ট্রেনে চড়ে বসে। ঘন্টা তিনেক পর ট্রেন বোলপুর স্টেশনে পৌঁছলে বিকাশ গাড়ি থেকে নামার পর সোজা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে সমস্ত ঘটনা বলে নিজের ট্রেন ভাড়া মিটিয়ে দেয়। সঙ্গী সাথীরা তার এই কাজ আহাম্মকি ছাড়া আর কিছুই মনে করে না। কারণ টিকিট পরীক্ষক যখন ধরেননি, তখন উপযাচক সঙ্গী সাথীরা তার এই কাজকে আহাম্মকি হয়াকার ময়ম কয় হস্যই আহাম্মকি ছাড়া আর কিছুই মনে করে না। কারণ টিকিট পরীক্ষক যখন ধরেননি, তখন উপযাচক হস্য উপ অন্তস্থ জয়াকার চক উপযাচক হয়ে ভাড়া দেওয়া আহাম্মকি ছাড়া আর কি হতে পারে। বাড়িতে ফিরে মায়ের কাছে গিয়ে মায়ের খবর নেয়। মায়ের শরীর খারাপ হলেও মোটামুটি বি- বিপন্মুক্তা। বয়স্যই প দন্তন্বয় ময় হস্যৌ কয়তয় আকার বিপন্মুক্তা ডাক্তার ডেকে মায়ের চিকিৎসা করায়। আশেপাশের বাড়ির লোকরা বিকাশের অসুস্থ মাকে দেখতে আসে। কথায় কথায় বিকাশের বোকামির কথা মায়ের কানে পৌঁছয়। মা বিকাশকে জিজ্ঞেস করে কথাটা সত্যি কিনা। বিকাশ লজ্জিত হয়ে মাকে জানায় কথাটা সত্য। মা অত্যন্ত খুশি হয়। খুশি হয়ে ছেলের সততার জন্য মনে মনে বলেন, আমার ছেলে যেন এরকম আহাম্মকি থাকে।
বিকাশ আনন্দে অভিভূত হয়ে পড়ে। এটা না ট্রেনের টিকিট না কেটে ওঠার বদলে ট্রেনে একটি টাকার ভর্তি ব্যাগ পায়, সেটি সে স্টেশনে নেমে এই যে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে সমস্ত ঘটনা বলে টাকাটি সেইখানে টাকার ব্যাগটি সেইখানে জমা দেয়। এইটা বলা উচিত মায়ের চিকিৎসায় প্রচুর টাকা লাগতো, তাও মানে সে টাকাটা নিয়ে নেয়নি, টাকা দিয়ে দিয়েছে। এটাকে সবাই আহাম্মকি বলেছে, কিন্তু তা সত্ত্বেও তার মায়ের চিকিৎসা মানে অপারেশন করার দরকার হয় না, মা সুস্থই হয়ে ওঠে ধীরে ধীরে। এরকম চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, এটা আইসিএসি 2017-এর। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা 2018। 17 হচ্ছে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। বারাসাতের কাছে একটি গ্রামে থাকতো বৈদ্যনাথ। এই গ্রামের জমিদার নিজেকে খুব চালাক মনে করত। কোনো কারণে ওই জমিদারকে একদিন বৈদ্যনাথের কাছে আসতে হলো। কিন্তু বৈদ্যনাথের বাড়িতে এসে জমিদার দেখতে পেলেন বাইরের থেকে তালা ঝুলছে, বৈদ্যনাথ বাড়িতে নেই। জমিদার মশাই খুবই রেগে গেলেন, বৈদ্যনাথের দরজায় বাঁকা চোরাভাবে লিখে রেখে গেলেন গাধা। আসলে বৈদ্যনাথ বাড়িতেই ছিল এবং জানলার ফাঁক দিয়ে সবই দেখছিল। পরের দিন বাজারে বৈদ্যনাথের সঙ্গে জমিদার মশাইয়ের দেখা হলো। বৈদ্যনাথ তাকে জানালেন, দুঃখিত জমিদার মশাই, কাল একটা বিশেষ কাজে আমাকে বাইরে যেতে হয়েছিল, তাই আপনি যখন আমার বাড়িতে আমার খোঁজ নিতে গেছিলেন তখন আমি বাড়িতে ছিলাম না। বৈদ্যনাথ মিথ্যে বলছে। জমিদার বৈদ্যনাথের কথা শুনে বুঝতে পারলেন, বললেন, তুমি কি করে জানলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম? তোমার সঙ্গে একটু বিশেষ দরকার ছিল তাই গিয়েছিলাম। জমিদারের কথা শুনে বৈদ্যনাথ হাসিতে ফেটে পড়ল। তার দিকে লোক জড়ো হয়েছে, সবাই তাদের দিকে দেখছে। বৈদ্যনাথ জমিদারের মোটা পেটের দিকে আঙুল দেখিয়ে বলল, কেন জানবো না? আমি ফিরে এসে দেখি আপনি আমার নামে লিখে রেখে এসেছেন। আপনি আপনার নাম আমার দরজায় লিখে রেখে এসেছেন। এবার জমিদার অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়ল। চারদিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে বয়স্যই হয় বল বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়ালেন এবং চোখ মুখ লাল করে বাড়ি ফিরলেন। নিজেকে অতি চালাক ভেবেছিলেন, কিন্তু ভাবতেও পারেননি তার চালাকির ফল এরূপ হবে। এটা ঠিক হলো না, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। এটা অন্য কোথা থেকেও গল্পটা বার করতে হবে। নেক্সট গল্প, পরিশ্রমী সৌভাগ্যের মূল। স্টেশনটি ছোট, দিনে দুবার ট্রেন আসে এই স্টেশনে, তাই যখন ট্রেন আসে কালে ভদ্রে একজন লোক নামে, বিশেষ কেউ সেই স্টেশনে নামে না। কলকাতা থেকে আপ রানাঘাটগামী ট্রেনটি হুস হুস করে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে এই ছোট্ট স্টেশনে থামলো। ট্রেন আসতেই কারোর বিশেষ দিকে তৎপরতা নেই, স্টেশনে তেমন কোনো লোক নেই। কুলিরা তাই এখানে বেশি ওঠানামা করে না। হঠাৎ দেখা গেল এক যুবক সাহেবি পোশাকে, মুখে সিগারেটের ধোঁয়া, হাতে একটি সুটকেস। তিনি এই স্টেশনে নামলেন। স্টেশন চত্বরে নেমেই জনশূন্য দেখে বিষম চিন্তায় পড়লেন, কি করে এইসব জিনিসপত্র নিয়ে যাবেন। তাই শেষে কুলি কুলি বলে চিৎকার করলেন। তার সেই ডাকে কেউ সাড়া দিল না। এখানে কুলি কোথায়? তার চোখ পড়ল এক রুগ্ন বেঁটে গোছের লোক দাঁড়িয়ে আছে। পরনে ময়লা ধুতি, হাঁটুর উপর উঠে গেছে, গায়ে একখানা মোটা চাদর। যুবকটি লোকটিকে দেখে মনে করলো লোকটি হয়তো দরিদ্র, কোনো কাজের খোঁজে এখানে দাঁড়িয়ে আছে। যদি আমার সুটকেসটা নিয়ে যাও তাহলে পারিশ্রমিক হিসেবে কিছু পয়সা পাবে। ট্রেনটি বাঁশি বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে অন্য স্টেশনের দিকে এগিয়ে চলল। যুবকটি অনেক ভেবে লোকটাকে কুলি ভেবে তাকে ডাকলেন, এদিকে শোনো। লোকটির কাছে আসতে যুবকটি দেখলো তার চোখে মুখে যেন একটি দীপ্তিময় রশ্মি।
দয় দীর্ঘই পয়তয় হর্ষই দীপ্তি ময়ন্তস্তময় র তালবস্যয় ময় হর্ষে রশ্মি। যুবকটি ভাবলো হয়তো সকাল থেকেই প্রথম একটি কাজ পেল, তাই তার আনন্দ। যুবকটি এইভাবে তাকে বলল, তুমি পাশের গ্রামে চৌধুরীদের বাড়িতে এই সুটকেসটা পৌঁছে দিতে পারবে? লোকটি কোনো কিছু না ভাবনা চিন্তায় এক কথায় রাজি হয়ে বললেন, হ্যাঁ পারবো। তাহলে আর দেরি নয়, এটা হাতে করে নাও। যুবক এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলো। মিনিট কুড়ির মধ্যে তারা চৌধুরী বাড়িতে পৌঁছে গেল। কুলিকে দেখে চৌধুরীদের আপ্যায়নের শেষ নেই। বাড়ির সামনে পৌঁছতে তার মাথা থেকে সুটকেস নামিয়ে নিয়ে চেয়ারে বসিয়ে একজন পাখার বাতাস করছে, তার পালের ধুলো মাথায় নিচে, সবই যুবকটা তো দেখে অবাক। চৌধুরী বাবু যুবককে বললেন, তুমি কুলি কাকে বলছো? কুলি কে? তুমি জানো উনি কে? উনি তো পণ্ডিত বিদ্যাসাগর। যুবক তার ভুল বুঝতে পেরে বিদ্যাসাগরকে বলল, আমায় আপনি ক্ষমা করুন, আমি জ্ঞানত এ কাজ করিনি বলে বিদ্যাসাগরের পায়ের তলায় মাথা ঠুকতে লাগলেন। বিদ্যাসাগর তাকে ক্ষমা করে দিয়ে বললেন, এই এত অল্প বয়সে তোমার নিজের সুটকেস বয়ে নিয়ে যেতে তোমার আত্মসম্মানে বাধছে কেন? নিজে পরিশ্রমী হও, পরের উপর নির্ভরশীল হয়েও না। যুবক বিনীত কণ্ঠে বলল, আর এমন ভুল কখনো হবে না। আজ আপনি আমাকে যে শিক্ষা দিলেন জীবনে কখনো তা ভুলব না। জীবনের প্রতিটি পদক্ষেপে আমি আপনার কথা স্মরণ করব, কারণ আপনার উপদেশ পরিশ্রমী সৌভাগ্যের মূল। এই কথাটি মনে রেখে আমি জীবনে এগিয়ে যাব।